আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আমাদের আজকের বিষয় কিডনি রোগের সমস্যা ও এর প্রতিকার। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আর আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল হুদা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কিডনি রোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। স্যার, আজকে আমাদের বিষয় হলো কিডনির যত রোগ ও এর প্রতিকার। স্যার, কিডনির রোগ কী ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা সচরাচর আপনাদের কাছে আসে? আসলে রোগীরা অনেক সময় বুঝতেই পারে না কিডনি রোগ হয়েছে এটা। আবার যারা বুঝতে পারে তাদের মধ্যে অনেকেরই শরীর ফুলে যায়, শরীরে দুর্বলতা লাগে, অস্থিরতা লাগে, শ্বাসকষ্ট হয়, গিরায় গিরায় ব্যথা হয় এবং অনেক সময় চুলকানি হয় এবং কারো কারো রক্তচাপ বেড়ে যায়। এগুলি নিয়ে সাধারণত আমাদের কাছে রোগীরা আসে। আবার কিছু কিছু রোগী আসে ক্ষুধামন্দা, তার খাওয়ার রুচি থাকে না, বমি ভাব, এটা নিয়েও আসে। আর রোগীরা সাধারণত বুঝতে পারে তখনই যখন তার শরীর ফুলে যায় অথবা কোমরের ব্যথা হয়। আসলে কোমরের ব্যথা কিন্তু কিডনি রোগের প্রধান লক্ষণ না, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টোন হলে তখন হয়, বা বেশিরভাগ ক্ষেত্রে কিডনি রোগের এই জন্য যেহেতু ফুলে আসতে অনেক সময় লাগে, প্রথম দিকে যেন বুঝতেই পারে না, অনেক দীর্ঘ শেষ পর্যায়ে গিয়ে ফুলে আসে, যার জন্য অনেক সময় রোগীরা অনেক শেষ পর্যায়ে গিয়ে বুঝতে পারে তার কিডনি রোগ হয়েছে। এবং অথবা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন তার ক্ষুধামন্দ থাকে বা তার খাওয়ার রুচি থাকে না, বমি ভাব হয়, তারা অন্য মেডিসিন স্পেশালিস্ট অথবা এই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ খাদ্যনালী বিশেষজ্ঞের কাছে যায়, গিয়ে তখন ওরা পরীক্ষা করে দেখে আসলে কিডনির সমস্যা, তখন আমাদের কাছে আসে। স্যার, আপনি যে লক্ষণগুলোর কথা বললেন সেখানে রোগীদের বয়স সংক্রান্ত কি কোনো কিছু আছে, যে বেশি বয়স অথবা খুব অল্প বয়স এ ধরনের কোনো? অল্প বয়সে যাদের কিডনি রোগ হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে নেফ্রাইটিস একটা রোগ আছে, সেটা দিয়ে হয় এবং সেটার জন্য সেটা আর্লি বুঝতে পারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার গলা ব্যথা, শরীরে চুলকানি বা শরীরে ফোড়া উঠছে, তার 1-2 সপ্তাহ পরে তার শরীর ফুলে যায়, প্রস্রাব একটু লালচে হয়, অর্থাৎ সরিষার তেলের কালারের মতো অথবা কোকাকোলা কালারের মতো পেশাব হয়। তখন মারা বুঝতে পারে আমার ছেলের প্রস্রাব কালার চেঞ্জ হয়ে গেছে, ফুলে আসছে, তখন ব্লাড প্রেশার বেড়ে যাবে, বাট ওইটা তো তারা বুঝতে পারে না। এগুলি দেখে তারা ডাক্তারের শরণাপন্ন হয়। আর বাচ্চা বয়সে কারো কারো ক্ষেত্রে কিছু জন্মগত জটিলতা থাকে, যেমন পোস্টিওরেক্টাল বাল্ব বলি আমরা, বা জন্মগত কিডনি রোগ আছে, সেগুলি দিয়েও কারো কারো হয়ে থাকে, বাট এটার পার্সেন্টেজ খুব কম। যেটা প্রথম বললাম নেফ্রাইটিস, এটাই বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। আর মাঝ বয়সে বা বয়স্কদের ক্ষেত্রে ডায়াবেটিস এখন 1 নম্বর কারণ, সেটা বিশ্বজুড়েই 1 নম্বর কারণ, এবং আমাদের দেশেও ডায়াবেটিসের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে, যে কারণে ডায়াবেটিস 1 নম্বর কারণ। 2 নম্বরে ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। আমাদের উচ্চ রক্তচাপটাও আমাদের দেশে অনেক বেড়ে গেছে, যে কারণে এই 2টা প্রধান কারণ। এছাড়া নেফ্রাইটিস বা স্টোন ডিজিজ বা ওই যে আপনার কিছু ফ্যামিলিয়াল ডিজিজ আছে, আমরা বলি এডিপিকেডি বা অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। আর এছাড়া মেয়েদের ক্ষেত্রে গর্ভকালীন জটিলতা আছে। আর বয়স্ক যারা অতি বয়স্ক তাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে স্পেশালি প্রোস্টেট বড় হয়ে যায়। এই প্রোস্টেট বড় হয়েও অনেকের কিডনি রোগ হয়। তো এই জিনিসগুলো সাধারণত মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় দেখি কিডনি রোগের আসলে ধরনও 2 ধরনের: অ্যাকিউট কিডনি ইনজুরি বা সাময়িক কিডনি বিকল, আবার ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ। আপনি যদি চিন্তা করেন, সাময়িক যারা, তাদের ক্ষেত্রে এক ধরনের কারণ বেশি, আবার দীর্ঘমেয়াদী যারা, তাদের ক্ষেত্রে কারণ অন্যরকম। তাহলে আমরা সাময়িক কারা? আর আমাদের রোগীদের মধ্যে একটা ভুল ধারণা আছে, কেউ কেউ মনে করে আমার কিডনি রোগ হয়েছে, ওই ডাক্তারের কাছে গেছে, সে তো আমার রোগটা ভালো হয়ে গেছে। আসলে এটা ছিল একটা সাময়িক কিডনি রোগ, যার জন্য সে ভালো হয়ে গেছে। আর যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগ, তারা কিন্তু সহজে ভালো হয় না, তারা হয়তো উন্নতি হয়, পুরা কিওর বলি, যেটা একদম নিরাময় হয়ে যায় না। অর্থাৎ আমি এটা ভেবেই রোগীদের বলি, যাদের সাময়িক কিডনি রোগ বা অ্যাকিউট কিডনি ইনজুরি, তাদের ক্রিয়েটিনিন যদি 10ও হয় বা 20ও হয়, সে কিন্তু একে ফেরত আসতে পারবে, 90% ক্ষেত্রে একে ফেরত আসবে। আর যদি দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়, তাদের ক্রিয়েটিনিন যদি 2ও হয়, 2 থেকেও একে আসবে না, কারণ সে আসার রোগ না। আমাদের ওইটাও মাথায় রাখতে হবে। তাহলে এখন আমাদের সাময়িক কিডনি রোগ কিসে হয় সেটা আমাদের জানতে হবে। সেটার মধ্যে যেমন
অ্যাকিউট কিডনি ইনজুরির আমাদের মতো দেশগুলোতে সবচেয়ে 1 নম্বর কারণ হচ্ছে ডায়রিয়া। আমাদের দেশে ডায়রিয়া খুব বেশি, ডিসেন্ট্রি, এগুলো, বমি। হ্যাঁ, এরপর যদি আপনি আসেন তাইলে হার্ট ডিজিজ আসতে পারে, তারপরে গর্ভকালীন জটিলতা আসতে পারে। তারপর আমাদের দেশে যত্রতত্র মানুষ ব্যথার ওষুধ খায়, যে ওষুধের দোকানে গিয়ে ব্যথা লাগলো ওষুধ খেয়ে ফেললো। ব্যথার ওষুধ খেলে অথবা যদি অ্যান্টিবায়োটিক, কিছু যে অ্যান্টিবায়োটিক আছে খুব ক্ষতিকর, ওগুলি খেলে, অথবা অনেক সময় হার্বাল মেডিসিন খায় অনেকে আমাদের দেশে। হার্বাল মেডিসিন খেয়ে অ্যাকিউট কিডনি ইনজুরি বলি আমরা, অ্যাকিউট সাময়িক কিডনি বিকল নিয়ে আসে। এছাড়া গর্ভকালীন জটিলতাতে অনেক বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট হয়, সাময়িক হয়। এবং কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে অনেকগুলি এদের মধ্যে ভালো হয় না, তাদের মধ্যে ক্রনিক অর্থাৎ সিকেডির সংখ্যা বেড়ে যায়, অথবা হঠাৎ করে পেশাব আটকে যায়, স্টোন দিয়ে হোক বা প্রোস্টেট দিয়ে হোক। তাহলে এই জিনিসগুলো যখন স্টোন দিয়ে আটকে গেল, সে স্টোন রিমুভ করলে ভালো হয়ে যাবে। ডায়রিয়া হলো, ডায়রিয়ার সঠিক চিকিৎসা করলে সে ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি রোগ যেটা ডায়াবেটিস, হাইপারটেনশন, ফ্যামিলিয়াল ডিজিজ বা এরকম কি বলে বিভিন্ন ধরনের কিডনি ফ্যামিলি, আমরা যেটা বলি ফ্যামিলিয়াল যে ডিজিজগুলো, অথবা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছে অনেক দিন ধরে, এই রোগগুলো, সেই রোগগুলোই আপনার এটা তো একদিনে হয় নাই, ওই রোগটা আস্তে 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 কিডনিকে নষ্ট করছে। তাইলে সে কিন্তু হঠাৎ করে যেহেতু হয় না, হঠাৎ ব্যাকও করবে না সে, যার জন্য তাদের ক্ষেত্রে আমরা সঠিক চিকিৎসা দিয়েও অনেক সময় পুরা নির্মূল করতে পারি না, হয়তো কিছুটা উন্নতি হয়। বাট এখানে লক্ষণীয় আর্লি স্টেজে যদি আসে তাহলে তারা হয়তো ভালো হওয়ার সম্ভাবনা কিছুটা থাকে, কিন্তু যারা অ্যাডভান্স স্টেজে আসে তাদের ভালো হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে। স্যার, আপনি বেশ অনেকগুলো কারণ আমাদেরকে আলোকপাত করলেন। আপনি বারবার স্যার স্টেজিং বলছেন, স্টেজিং কি রোগী হিসেবে আমি বুঝতে পারবো? এরকম কোনো লক্ষণ কি স্টেজিংয়ের জন্য ভাগ আছে? লক্ষণ দিয়ে স্টেজ ভাগ আসলেই নাই। আমরা স্টেজ ভাগ করি, একের ক্ষেত্রে স্টেজটা একভাবে ভাগ করি, সেটা একটা ক্রাইটেরিয়া আছে আমাদের। আবার সিকেডির ক্ষেত্রে আমরা ক্রিয়েটিনিন দিয়ে জিএফআর দিয়ে করি, এটা আসলে রোগীদের বোঝার দরকার নেই, এটা ডাক্তারদের বুঝলেই হলো। কারণ আমরা স্টেজ দিয়ে আমাদের দরকার হচ্ছে, আমাদের মেইনলি দরকার হয় হচ্ছে প্ল্যানিংয়ে। আমি স্টেজ 4-এ গেলে তাকে ভবিষ্যতে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট লাগবে, সেটার জন্য তাকে প্রিপেয়ার করব, এর জন্য হয়তো তাকে ফিস্টুলা করতে বলবো। আর স্টেজ 5-এ গেলে তাকে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট অথবা আমরা বলি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এইটা লাগবে। এটার জন্য আমাদের স্টেজিং দরকার, বা স্টেজিং আরেকটা দরকার চিকিৎসার ক্ষেত্রে। আমরা কিছু কিছু ড্রাগ আছে, স্পেশালি ড্রাগগুলি কোন স্টেজে কোন ধরনের ড্রাগ দিতে পারবো বা কোন ড্রাগ কতটুকু ডোজে দিতে পারবো, সেটার জন্য স্টেজটা ডাক্তারদের জানা জরুরি। রোগীদের ক্ষেত্রে জানতে হবে, এই জন্য রোগীদেরও জানতে হবে, তাকেও তো স্টেজ 4-এ গিয়ে প্রিপেয়ার হতে হবে ভবিষ্যতের জন্য। তা সেই জন্য রোগীদেরও স্টেজটা আমরা অনেক সময় বলে দিই, আপনি আমাদেরকে, আমরা তো অত স্টেজ 1, 2, 3, 4 বলি না, আমরা বলি যে আপনারটা প্রাথমিক পর্যায়ে আছে, মাঝখানে আছে, শেষ পর্যায়ে আছে, এভাবে একটা উনি রোগী বুঝতে পারে এরকম করে আমরা একটা বলি। বেশিরভাগ মানুষ তো স্টেজ 1, 2, 3, 4 এগুলো বুঝবে না। এর ক্ষেত্রে হচ্ছে স্টেজিংটা দরকার অনেক সময় ট্রিটমেন্টের জন্য। ওদের ক্ষেত্রে আমরা সেখানেও আমরা স্টেজ আছে ট্রিটমেন্টে, কাদের ডায়ালিসিস লাগবে না, এটার জন্য স্টেজটা দরকার। স্যার, আপনি ডায়রিয়া একটা কারণ বললেন। স্যার, ডায়রিয়া তো আসলে বাংলাদেশের শিশু বলেন বা বয়স্ক বলেন প্রতি ঘরে ঘরে, তাহলে ডায়রিয়া হলেই কি স্যার কিডনির উপরে প্রভাব পড়বে, বা ডায়রিয়ার কোন স্তরটাতে বা কোন সমস্যাটার কারণে কিডনির উপর প্রভাব পড়তে পারে? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। ডায়রিয়া হয় না এরকম মানুষ বাংলাদেশে নাই, বা পৃথিবীতে খুব কম দেশে আছে, তাই না? আমরা সবাই জীবন অনেকবার ডায়রিয়া হয়েছে, কিন্তু আমাদের সবার তো একই হয় নাই, কিডনি ইনজুরি হয় নাই। তাহলে কাদের হচ্ছে? ডায়রিয়া হওয়ার পরে তাদেরই বেশি হবে যারা ডায়রিয়া হয়েছে কিন্তু স্যালাইন খায় নাই। আমাদের স্যালাইনটি কিন্তু আমাদের দেশেরই আবিষ্কার, পৃথিবীর জন্য একটা ব্লেসিংস। সারা পৃথিবীকে বাংলাদেশ একটা জিনিস সায়েন্সে গিফট করছে, সেটা হচ্ছে ওর স্যালাইন। হ্যাঁ, এটা বাংলাদেশের একটা ক্রেডিট পাওয়ার মতো একটা জিনিস, যেটা পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণ বাঁচাচ্ছে। আমরা যারা তাদেরই হয়, যারা ডায়রিয়া হচ্ছে, আমরা বলি প্রতিটা ডায়রিয়াতে অ্যাভারেজ 200 থেকে 250 ml ফ্লুইড লস হয়। তাহলে একটা মানুষ যখন যতবার ডায়রিয়া আক্রান্ত হবে, যতবার বাথরুমে যাবে, ততবার এসে 1 গ্লাস ওরাল স্যালাইন খাবে। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ খায় না। যখনই পানি খায় না, ওর ডায়রিয়া হয়ে চলে যাচ্ছে শরীর থেকে পানি বা লবণ, কিন্তু ও রিপ্লেস করতেছে, তো পানি শূন্যতা হয়ে যাবে। যখনই পানি শূন্যতা হবে, তখনই কিডনিতে ব্লাড সাপ্লাই থাকবে না, কিডনিতে রক্ত প্রবাহিত হবে না, তখন কিডনি ইনজুরিতে ভুগবে, কিডনি সে এফেক্টেড হয়ে যাবে, তখনই তার কিডনি ফেলিওর হয়ে যাবে।
বা কিডনি এফেক্টেড হবে। বাট আমরা যারা সচেতন, বা এখন মোটামুটি বাংলাদেশে বেশিরভাগ মানুষই সচেতন, যার জন্য বেশিরভাগ মানুষ ডায়রিয়া হলে স্যালাইন খায় পর্যাপ্ত, যে কারণে বেশিরভাগ মানুষেরই ডায়রিয়া হলে কিডনি ইনজুরি হয় না। বাট যারা শুধুমাত্র খায় না তাদের ক্ষেত্রে বিষয়। আবার আরেকটা জিনিস, অনেক সময় এত বেশি ডায়রিয়া বমি হয় যে খেয়ে কুল করতে পারে না, অত লসের চেয়ে তার খাওয়াটা কম হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমরা স্যালাইন দিতে বলি। ধরেন বেশি হচ্ছে, সে মানে এত ডায়রিয়া বা এত বমি যে সে খেয়ে কুল করতে পারছে না। আবার অনেকের ভুল ধারণা আছে যে আমার বমি হলে তো সব বেরিয়ে যাচ্ছে, আমি খেয়ে লাভ কি। আসলে বমি হলে আমাদের বেশিরভাগেরই ম্যাক্সিমাম 50% বের হয়, আর 50% যদি বেশি থেকে যায়, হ্যাঁ, তাহলে তাকে একটু বেশি খেতে হবে। আর যাদের এরকম কন্ডিশন তাদেরকে স্যালাইন দিতে হবে, মানে শিরায় স্যালাইন দিতে হবে, তাহলে কিন্তু হবে না। আর কিছু ডায়রিয়া আছে খুবই টক্সিক ডায়রিয়া, আমরা বলি যে মানে যারা আপনি যতই ফ্লুইড দেন তারা ওই যে ব্যাকটেরিয়াল টক্সিনটা সে কিডনিতে গিয়ে এফেক্ট করবে, তাদের সেক্ষেত্রে পানি শূন্যতা ছাড়াও কিন্তু এফেক্ট হতে পারে। আর স্পেশালি তারাই বেশি এফেক্টেড হয় যাদের বাচ্চারা, অতি বয়স্করা, যারা খুব ভালনারেবল, আর হচ্ছে ডায়াবেটিস রোগী, তারা বেশি এফেক্টেড। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এখন স্যার আপনি বললেন যে মোটামুটিভাবে আমাদের দেশের লোকজন এখন যথেষ্ট শিক্ষিত এবং খুব সচেতন। তো অনেক সময় স্যার দেখা যায় যে তারা স্যালাইনটা ডবল ডোজে খাইয়ে নিয়ে আসে, সেক্ষেত্রেও কিন্তু রোগীগুলো খারাপ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে যদি স্যার কিছু। আসলে আমাদের প্রতিবার ডায়রিয়াতে 200 থেকে 250 ml ফ্লুইড লস হয়, তাহলে আমাদের ওই জিনিসটাও জানতে হবে। আমাদের মনে হয় ওই জিনিসটাও প্রচার করা উচিত, একটা ডায়রিয়াতে কতটুকু ফ্লুইড লস হয় অ্যাভারেজ ডায়রিয়াতে, সেটা বা আবার অনেক সময় ডিসেন্ট্রি হয়, ডিসেন্ট্রিতে বেশি ফ্লুইড লস হয় না, ডিসেন্ট্রিতে সামান্য ফ্লুইড লস হয়। সেক্ষেত্রে যদি আমি আবার ওই জিনিসটা মেনে চলি, আমার প্রতিবার ডিসেন্ট্রিতে আমি 250 খাবো, তাহলে তত বেশি হয়ে যাচ্ছে। আবার সুস্থ কিডনির ক্ষেত্রে সাধারণত ফ্লুইড ওভারলোড হয় না, বাট যাদের কিডনি কম্প্রোমাইজ আগে থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লুইডটা বেশি জমে যায়, স্পেশালি বয়স্কদের, বা তাদের ক্ষেত্রে কিন্তু, বা কিডনি ডিজিজ আগে থেকে আছে ডায়াবেটিক রোগী, তাদের ক্ষেত্রে এটা হয়। সেক্ষেত্রে ফ্লুইড ওভারলোড হয়ে, অর্থাৎ ফ্লুইড জমে গিয়ে তার অনেক সময় শ্বাসকষ্ট হয় বা বিভিন্ন রকমের উপসর্গ তৈরি হয়, হার্টের উপর লোড পড়ে, মানে কিডনির নিজের উপরও লোড পড়ে বা ব্রেনের উপর লোড পড়ে, প্রত্যেক জায়গায় লোড পড়ে, আমরা ফুলে যাই মানুষ। অনেক সময় আমরা অনেক সময় পাই ডায়রিয়া হয়েছে, ওরা ভর্তি হয়ে এত স্যালাইন দিয়েছে সে ফুলে গেছে, হ্যাঁ, কারণ কিডনিরও তো একটা ক্ষমতা আছে ক্লিয়ার করার, সে ক্লিয়ার করে কুল পাচ্ছে না। আমাদের অনেক যখন বৃষ্টি হয় আমাদের ড্রেনগুলি যেরকম ক্লিয়ার ওভারফ্লো হয়ে যায়, মানে ক্লিয়ার করতে পারে না, কিডনিরও তো একটা ক্ষমতা আছে। সে তার ক্ষমতা হচ্ছে ডেলি 2 লিটার 3 লিটার 4 লিটার বেশি, আপনি যদি খেয়ে ফেললেন 10 লিটার, তাহলে তার জমে যাওয়ার সম্ভাবনা বেশি, সে ক্লিয়ার করে কুল পাচ্ছে না, বিষয়টা এরকম। স্যার আপনি আরেকটা তথ্যের কথা বললেন যে হাইপারটেনশন বা প্রেশারের রোগী, ওনারাও আবার কিডনি রোগের একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যান। এই ব্যাপারটা যদি স্যার বলতেন, অনেক রোগী আছেন যারা 20, 25, 30 বছর ধরে অ্যান্টিহাইপারটেনসিভ খাচ্ছেন, তারা কি ধরনের সমস্যায় পড়তে পারেন কিডনি? ডায়াবেটিস যদি বলি, আমাদের দেশে ডায়াবেটিস তো অনেক বেশি, জি, এবং প্রায় অ্যাবাভ 20% বিভিন্ন গবেষণায়। আর তাইলে অনেক, অর্থাৎ আমাদের প্রায় প্রতি 4 জন বা 5 জন একজন ডায়াবেটিক রোগী, বিশাল পপুলেশন, তাই না? তো আমাদের ডায়াবেটিসটা আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে একটা। যদি নিয়ন্ত্রণ না থাকে সে কি করবে, সে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় এফেক্ট করবে। শুধু যে কিডনি করবে তা না, সে কিডনিকে করবে, সে ব্রেনকে করবে, সে হার্টকে করবে, সে ব্লাড ভেসেলকে করবে, চোখকে করবে। অর্থাৎ সে, আমরা বলি মাইক্রোভাস্কুলার অ্যান্ড ম্যাক্রোভাস্কুলার, অর্থাৎ চিকন ভেসেল, চিকন রক্তনালী এবং মোটা রক্তনালী, প্রত্যেকেরই সে ক্ষতি করবে। তো বলি আমরা পলি জমবে, তা আলটিমেটলি কিডনিকে এফেক্ট করবে। তো করলে সে কী হবে, আস্তে আস্তে কিডনির ক্ষতি করতে থাকবে। সে একদিনে তো হঠাৎ করে এন্ড স্টেজে পৌঁছবে না, আস্তে আস্তে কিডনির ক্ষতি করবে। সুতরাং আমাদের যখন ডায়াবেটিস হয়, এই জন্য আমাদের টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে বলে 5 বছর পর থেকে প্রতি 6 মাস পর কিডনি চেক করতে। আর যাদের টাইপ 2 ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে বলা হয় প্রতি ডায়াগনোসিস হওয়ার পর থেকেই 6 মাস পর কিডনি চেক করতে, এটা আমাদের ম্যান্ডেটরি। আর ব্লাড প্রেশারের ক্ষেত্রে, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমাদের দেশে প্রায় মোর দেন 10% এটা, এবং প্রতি ধরেন 8-9 জন একজনের ব্লাড প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে। এটার ক্ষেত্রেও তাই, আমরা অনেকেই জানি না আমাদের উচ্চ রক্তচাপ আছে, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে সিমটম তৈরি করে না, উপসর্গ তৈরি করে না।
তো সে আননোটিস তার ব্লাড প্রেশার বেড়েই আছে, সে হয়তো দেখতে ঘাড় ব্যথা করতেছে, কারো কারো হয়, বাট দিস ইজ নট দ্য স্পেসিফিক। আর কারো কারো হয়তো রাতে ঘুম হচ্ছে না, অস্থিরতা লাগে, সে বুঝে না যে আসলে ব্লাড প্রেশার বাড়ছে। আর আমাদের বেশিরভাগ লোক তো ডাক্তারের কাছেই যায় না। তো যখন ধরা পড়ে তখন দেখা যাচ্ছে তার অলরেডি কিছু অঙ্গকে সে ক্ষতি করে ফেলছে। অর্থাৎ দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে সে এগেইন কিডনিকে ক্ষতি করবে, হার্টকে ক্ষতি করবে, ব্রেনকে ক্ষতি করবে, এরকম বিভিন্ন অঙ্গকে সে, আমরা বলি টার্গেট অর্গান ড্যামেজ। যে টার্গেট অর্গান ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, তারা তাদের টার্গেট অর্গানগুলিকে ড্যামেজ করবে। তাহলে সে আস্তে আস্তে ড্যামেজ করতে থাকে। ড্যামেজ টার্মটা যদিও ভালো না, কারণ আমাদের অনেক রোগীরা বলে আমার কিডনি থেকে আসলে ড্যামেজ হয়ে গেছে। আসলে ড্যামেজ টার্মটা ইউজ করা উচিত না, যদিও আমাদের আছে টার্মটা আমাদের মধ্যে, আমাদের ইয়াতেও আছে। তো আস্তে আস্তে ক্ষতি করতে থাকবে। হ্যাঁ, সেই জন্য রক্তচাপ যখনই আমাদের খারাপ লাগবে তখনই রক্তচাপটা মাপা উচিত, দেখা উচিত, দেখে তার চিকিৎসা নেওয়া উচিত। একটা গবেষণায় দেখা যাচ্ছে 50% লোক জানে না তার ব্লাড প্রেশার আছে, আবার 50% লোক ওষুধই খায় না, আবার 50% লোক ওষুধ খেয়ে নিয়ন্ত্রণও নাই। তাহলে আমার আলটিমেট নিয়ন্ত্রণ আছে মাত্র 25%, তাই না? 75% নিয়ন্ত্রণের বাইরে। আপনি যখন 75% নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সে তো আলটিমেটলি বিভিন্ন অঙ্গকে ক্ষতি করবেই। ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই। অনেকে একবার ডাক্তার দেখিয়েছে, ড্রাগ দিয়েছে, সে হয়তো ঠিক মতো নিচ্ছে না, খায় না, মনে করে যে আরে আমি তো ভালো আছি, একবার পরীক্ষা করে দেখলে একটু ভালো আছে, তাহলে একবার মনে বন্ধ করে দেওয়া যায়, আমি তো ভালোই আছি। কিন্তু বন্ধ করলে যে আবার বেড়ে যাবে সেটা তার। আর মানে রোগী নিজে শতপ্রণোদিত হয়ে ওষুধ অনেক ক্ষেত্রে তাই করতে করে, চান না। অনেক ক্ষেত্রে তাই করে। বুঝতে পেরেছি স্যার। আরেকটা হলো স্যার, ডায়াবেটিস বা প্রেশারের জন্য যে ওষুধগুলো সচরাচর আপনারা চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকেন, ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কি কিডনির উপরে কোনো প্রভাব পড়তে পারে? সাধারণত ডায়াবেটিসের ওষুধগুলোর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কিডনি রোগে কোনগুলি ইউজ করা যাবে, কোনগুলো যাবে না। যেমন ইনসুলিন ইজ ভেরি সেফ কিডনি রোগের জন্য, বা সে কিডনির ক্ষতিও করে না। কিন্তু কিছু কিছু ওষুধ আছে, যেমন ম্যাটফরমিন, সেটা আমরা যখনই কিডনি রোগ ধরা পড়ে আমাদেরকে ডোজটা কমাই দিতে হয়। তারপরে যখন আমাদের জিএফআর যে স্টেজ বলছিলাম, জিএফআর 30 নিচে, হ্যাঁ, যখন আমরা 4-এ ঢুকে যাব, স্টেজ 4-এ, তখন কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, বাট তার আগ পর্যন্ত আমরা চালাতে পারবো, কিন্তু ডোজ কম দিতে হবে। আবার এরকম কিছু ওষুধ আছে যেগুলো আমরা কিডনি যতই বাড়তে থাকবে ততই এগুলি ডোজ কমাতে হবে। আর ইনসুলিন সেফ। আর একটা ড্রাগ আছে লিনাগ্লিপটিন বলি, সেটাও সেফ। অন্য ড্রাগগুলি তেমন কোনো ক্ষতি করে না। ব্লাড প্রেশার ওষুধের মধ্যেও তাই, বেশিরভাগ ওষুধই কিডনি রোগে মোটামুটি সেফ। হয়তো কিছু ওষুধ আছে যেগুলি আমরা বলি লিভার দিয়ে এক্সক্রিশন হয়, অর্থাৎ বের হয়, সেগুলি কিডনির জন্য সেফ। আবার যেগুলো কিডনি দিয়ে বের হয় সেগুলি লিভারের জন্য সেফ। এগুলি আসলে এই জিনিসগুলো যে ডাক্তার প্রেসক্রাইব করছে তাদেরই জানতে হবে, রোগীদের জানার দরকারটা আছে বলে আমি মনে করি না। তা আমি সবসময় আমার ছাত্রদেরকে বলার সময় বলি যে তুমি একটা ওষুধ লেখার আগে ওর কন্ট্রাইন্ডিকেশনটা জানো আগে। 1 নাম্বার জানা উচিত কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ কোন জায়গায় আমি এটা দিতে পারবো না। তারপরে জানো হচ্ছে তুমি কোন জায়গায় দিতে পারবে। আগে না পারবা না কোথায় সেটা জানো আগে, কন্ট্রাইন্ডিকেশন মানে কোথায় দিতে পারবো না, দেন তুমি জানো কোথায় দিতে পারবে। যখন দিতে পারবে জানলা, তখন এবার তুমি জানো ইন্টারাকশন, অর্থাৎ অন্য ওষুধের সাথে কি ইন্টারাকশন আছে এবং তার সাইড ইফেক্ট কি, জেনে তারপরে ফাইনালি তুমি প্রেসক্রাইব করো। অর্থাৎ একটা ড্রাগ দিতে গেলে একজন ডাক্তারকে তার কন্ট্রাইন্ডিকেশন দিয়ে জানতে হবে, তার ইন্ডিকেশন জানতে, অর্থাৎ দিতে পারবে কোথায় জানতে হবে, কোথায় দিতে পারবো না সেটাও জানতে হবে, এবং সে ড্রাগ অন্য কোন ড্রাগের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া করছে সেটাও জানতে হবে, তার সাইড ইফেক্ট কী অর্থাৎ তার পার্শ্ব প্রতিক্রিয়া কী সেটাও জানতে হবে, অন্য ড্রাগের সাথে তার রিয়াকশন কী সেটাও জানতে হবে। এই 4টা জিনিস মাথায় রেখে কিন্তু আমাদের প্রেসক্রাইব করতে হয়। ইন্ডিকেশন জানতে গেলে আমাদের কি জানতে হয়, আমরা এই ড্রাগটা বিভিন্ন বড় বড় সোসাইটিগুলো অ্যাপ্রুভ করেছে কিনা, আমার ডায়াবেটিসের গাইডলাইন এই ড্রাগটাকে দিতে বলছে কিনা, আমার কিডনির গাইডলাইন এটা দিতে বলছে কিনা, আমার হাইপার টেনশনের গাইডলাইন এটা দিতে বলছে কিনা, আমার প্রটোকলগুলো দিতে বলছে কিনা, বা আমাদের নিজস্ব প্রটোকল এটা দেওয়ার কথা বলা আছে কিনা। অর্থাৎ এটা বড় বড় সংস্থাগুলি, এফডিএ আমেরিকান যেটা ফুড অ্যান্ড ড্রাগ, সেটা রিকমেন্ড করছে কিনা, বা ব্রিটিশ ফার্মাকোপিয়াকে এটা রিকমেন্ড করছে কিনা। তাহলে আমরা এগুলি সব, অর্থাৎ একটা ড্রাগ, একটা ভালো ডাক্তার একটা ড্রাগ লেখা আর একটা ওষুধের দোকানদার ওষুধ দেওয়ার মধ্যে ডিফারেন্স হচ্ছে আকাশ আর পাতাল। একজন ভালো ডাক্তার প্রেসক্রাইব করার সময় এই যে এতগুলি কথা বললাম, সে এগুলি সব চিন্তা করে। হয়তো তার এগুলি চিন্তা করতে একটা ড্রাগ লিখতে হয়তো সর্বোচ্চ আধা মিনিট লাগছে, আধা সেকেন্ড বা আধা মিনিট লাগছে, কারণ সে তো অভিজ্ঞ, সে জানে
কিন্তু একজন কম বয়স্ক ডাক্তার তার একটু হয়তো 1 মিনিট লাগছে বা 2 মিনিট লাগছে কারণ এগুলো চিন্তা করতে, বাট একজন অভিজ্ঞ ডাক্তার তো হয়তো আধা মিনিট লাগছে, হয়তো রোগীরা বুঝে না আর উনি তো সাথে সাথে লেগে ফেলতেছে। আর আসলে তার অভিজ্ঞতা এখানে তার 30-40 বছরের 20 বছর অভিজ্ঞতায় তাকে আধা মিনিটের মধ্যে এই 5 মিনিটের বা 10 মিনিটের জিনিস আধা মিনিটে তাকে এটা নিয়ে আসছে। অর্থাৎ আমি বলবো এই যে একজন বিশেষজ্ঞ ডাক্তার জন্য একটা প্রেসক্রিপশন দেয়, এখানে অনেক দিনের অভিজ্ঞতার ফলে সে এটা দেয়। অর্থাৎ সে চায় যে রোগীর সেফটি যাতে এনশিওর হয়, রোগীর প্রগনোসিস অর্থাৎ রোগটা যাতে ভালো হয় সেগুলো যাতে এনশিওর হয়, সব কিছু বিবেচনা করেই সে দেয়। দর্শক মণ্ডলী, স্যার এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলাপ করলেন এগুলো শুনতে কিছুটা জটিল মনে হলেও এখান থেকে আমাদের যেটা শেখার আছে সেটা হলো আমরা যত্রতত্র যে কোনো ফার্মেসি থেকে দোকানদার বা যারা ওখানে কাজ করেন তাদের প্রেসক্রাইব করা বা তাদের বলা কোনো ওষুধ আমরা খেয়ে ফেলবো না। হ্যাঁ, আমাদের কিছু ওষুধ আছে আমরা সেগুলিকে ওটিসি ড্রাগ বলে থাকি বা ওভার দি কাউন্টার ড্রাগ, যেমন ধরুন প্যারাসিটামল, সেটি আপনি নিতে পারেন, কিনতে পারেন, খেতেও পারেন। বাট আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন যে ওষুধগুলো সেগুলো আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আমরা অবশ্যই এগুলো কিনবো না। কারণ কোন ওষুধটি আপনার কিডনি অথবা লিভারকে এফেক্ট করে সেটিকে স্যার বারবার যে স্টেজিংয়ের কথা বলছেন সেটি আসলে রোগী হিসাবে আমার আপনার বোঝার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। এবং আমরা যদি স্টেজ 4 অথবা স্যাররা যেটাকে বলেন অ্যাডভান্স স্টেজের কিডনির অসুখ নিয়ে যদি আমরা স্যারদের কাছে যাই, সেক্ষেত্রে স্যারদের আসলে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না। তাই আমরা ঔষধ সেবনে সচেতন হই। স্যার, এরপরে আসি আমরা, আপনি বলছিলেন বারবার যে স্টেজিং বা তো ইনভেস্টিগেশন বা টেস্ট, কোন ধরনের রোগীকে আপনারা কী ধরনের টেস্ট সাজেস্ট করে থাকেন বা কোন পর্যায়ে সাজেস্ট করেন? আমরা এই রোগটা যাতে সহজে ধরতে পারে সেজন্য আমরা বিভিন্ন পলিসি লেভেলে, সরকারি লেভেলে আমরা বলে আসছি যে থানা লেভেলেও যাতে মিনিমাম 2-3টা টেস্ট যাতে হয় যেগুলি দিয়ে আমরা সহজে কিডনি রোগ শনাক্ত করতে পারি, সেটা আমরা বিভিন্ন ফোরামে বলে আসছি, সরকারকেও বিভিন্নভাবে বলে আসছি। হয়তো হিসেবে এটা হয়তো একসময় ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমরা বলি সহজে একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে ইউরিন টেস্ট করে। ইউরিনে যদি আমরা প্রোটিন পাই, যেটাকে আমরা অ্যালবুমিন বলি, অথবা আরবিসি পাই, অথবা 5 সেল বা ডাব্লিউবিসি পাই, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, দুইটার বাংলা নাম। এখন রোগী কীভাবে বুঝবে? রোগী বুঝবে তার প্রস্রাবটা একটু ঘোলাটে হচ্ছে, অথবা আমাদের কাছে প্রায় রোগীরা আসে আমার প্রস্রাবটা একটু ঘোলাটে হচ্ছে, আমার প্রস্রাবটা ফেনা হচ্ছে, তখন সে বুঝবে। তাইলে এটা কেন হয়? এটা সাধারণত অ্যালবুমিন গেলে এটা বেশি হয়। তখন সে আর একটা সিম্পল ওয়ে আছে, একটা ঘরে একটা টেস্ট টিউব বা কিছু নিয়ে যদি প্রস্রাবটা একটু গরম পানিতে জাল দেওয়া হয়, যদি নিচে দইয়ের মতো বসে যায় তাহলে প্রোটিন আছে, মোস্ট লাইকলি প্রোটিন। এটা প্রোটিন না হয় অন্য কিছু হতে পারে, এটা আমাদের অত বোঝার দরকার নেই, এটা বোঝার জন্য ডাক্তাররা আছে। বাট এটা প্রাইমারি, আপনি ঘরেও বুঝতে পারেন, আর না বুঝলেও সমস্যা নেই। আপনি আশেপাশে আমাদের দেশে এখন মোটামুটি ইউনিয়ন পর্যায়েও ইউনিয়ন সাবসেন্টার আছে, সেখানে গেলে একটা ইউরিন টেস্ট করলেই এই ইউরিনে আরবিসি, ডাব্লিউবিসি অর্থাৎ শরীরের, বা আমি আরবিসি ধরে নিলাম বলে বুঝলেও না, কিন্তু প্রোটিন তো বুঝবে, প্রোটিনটা বুঝে যায়। আর 2 নম্বর হচ্ছে রক্তে ক্রিয়েটিনিন, যেটা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় হয়, সবাই এই 2টা টেস্ট দিয়ে আমরা কিডনি রোগ সহজে বুঝতে পারি। এরপরে যদি আমরা কোনো টেস্ট করতে চাই সেটা আল্ট্রাসাউন্ড করে আমরা বুঝতে পারবো। এটা পেটের আল্ট্রাসাউন্ড, এটাও একটা বেসিক টেস্ট হয়ে গেছে, গ্রামেও বেশিরভাগ জায়গায় এখন আল্ট্রাসাউন্ড আছে। এটা দিয়ে আমরা কিডনিতে কোনো পাথর আছে কিনা, বা কিডনি ছোট হয়ে গেছে কিনা, বা কিডনি ফুলা আছে কিনা, অর্থাৎ বিভিন্ন ধরনের কিডনি রোগ বুঝতে পারি। এরপরে আরও বিভিন্ন রকম টেস্ট আছে, টেস্টের তো শেষ নাই, এগুলির জন্য বিশেষজ্ঞ ডাক্তাররাই দেখবে, এগুলি রোগীদের জানার কোনো দরকার আছে আমি মনে করি না। জানতে গেলে মেইনলি ইউরিন রুটিন টেস্ট যেটা আমরা বলি, একটা ব্লাডে ক্রিয়েটিনিন, এই 2টা টেস্ট করলেই হবে। আর এছাড়া যেহেতু ডায়াবেটিস কিডনি রোগ বেশি করে, সেই জন্য ডায়াবেটিস টেস্টটা নিয়মিত করতে হবে, আর ব্লাড প্রেশারটা নিয়মিত চেক করতে হবে। স্যার, এক্স-রে বা এই রেডিওলজি, এটার কি কোনো রোল আছে কিডনির রোগ ধরার? আমি শুরুতেই বললাম যে টেস্টের অভাব নেই, অনেক টেস্ট। এক্স-রে দিয়ে আমরা বুঝি কি, ধরেন এক্স-রে দিয়ে আমরা বুঝবো শুধুমাত্র স্টোন হয়েছে কিনা এটা দেখলে, হ্যাঁ পাথর আছে কিনা এটা আমরা বুঝবো এক্স-রে কেইউবি করে। গ্রামে এটা আল্ট্রাসাউন্ড যেখানে নেই সেখানে আমরা হয়তো কেইউবি করবো, বাট সব পাথর কিন্তু কেইউবি দিয়ে বুঝে যায় না। আমরা বলি রেডিও লুসেন্ট কতগুলি পাথর আছে, অর্থাৎ যেগুলি রেডিও এক্স-রেতে আসে না, সেগুলি তো আমরা বুঝবো না, এই জন্য আল্ট্রাসাউন্ড দরকার। আবার
ধরেন আমরা অনেকগুলো স্পেশাল টেস্ট করি, যেমন আইভিও, কন্ট্রাস্ট এক্সরে বলি আমরা, জি জি এগুলিও করি। এগুলি গ্রামে খুব একটা অ্যাভেলেবেল না, এগুলি বেশিরভাগই শহর কেন্দ্রিকগুলোতে অ্যাভেলেবেল। এই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে এই 2-3টার মধ্যেই সীমাবদ্ধ থাকি। আর স্পেশাল টেস্টগুলো করতে গেলে আপনাকে বিশেষজ্ঞ দেখাতে হবে, সে তখন সিদ্ধান্ত নেবে স্পেশাল কী কী টেস্ট তার দরকার। এবং আমরা তো ইলেকট্রোলাইট আর একটা টেস্ট, আমাদের বেসিক টেস্ট যেটা আমরা করি, বাট থানা লেভেলে অনেক জায়গায় এটা নাই। ইলেকট্রোলাইট যেটা লবণ, যেটা যেমন ডায়রিয়া হলে লবণের স্বল্পতা হয়, হয়তো লবণ কমে যেতে পারে, আবার বেশি স্যালাইন খেলে বেড়েও যেতে পারে। এই জন্য আমাদের লবণ, আমি যদি থার্ড একটা টেস্ট বলি, ইউরিনারি ক্রিয়েটিনিন, দেন আসবে একটা ইলেকট্রোলাইট বা আমরা লবণ বলি বা বাংলা ভাষায় লবণের টেস্টটা বাংলায় করতে হবে। তারপর একটা আল্ট্রাসাউন্ড হয়তো করতে পারেন। তাহলে দর্শক, আমাদের থানা ইউনিয়ন পর্যায়েও আল্ট্রাসোনো মেশিন মোটামুটিভাবে অ্যাভেলেবল আছে, এবং যারা দুর্গম এলাকায় আছেন তারা যদি এই বেসিক টেস্টগুলো করার পরও আপনার কিডনি সংক্রান্ত সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই আপনাকে শহরে চলে আসতে হবে এবং এর পরের যে অ্যাডভান্স টেস্টগুলো সেগুলো করিয়ে সমস্যাটা কী সেটি অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। স্যার, এবার আসি, আপনি টেস্টের ব্যাপারে বললেন, এখন হলো ঔষধ বা প্রতিকার, কোন লেভেলে আসলে কি ধরনের প্রতিকারের সুবিধা রয়েছে আমাদের দেশে? আমি প্রথমে প্রতিকারটাই বলি। আমাদের মতো গরিব দেশে চিকিৎসার চেয়ে প্রতিকারটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমাদের মতো যেসব দেশগুলো বেশিরভাগ জনসংখ্যা মানে চিকিৎসা, আমরা আমাদের বেসিক জিনিস আমরা মনে করি অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটাকে আমরা প্রায়োরিটি দিই ম্যাক্সিমাম মানুষ। শিক্ষা এবং চিকিৎসার জন্য আমরা খুব কম মানুষই বাজেট করি বা আমাদের বাজেটে থাকে না। এজন্য আমাদের প্রতিকার দিকে বেশি নজর দিতে হবে। প্রতিকার কি? তাহলে আমাদের কারণটা জানার, প্রতিকার করতে গেলে কারণের দিকে আসতে হবে। যেমন আমরা বলি সুষম খাদ্য খেতে হবে। সুষম খাদ্য কি? আমাদের ব্যালেন্সড ডায়েট যেটা আমরা বলি, মানে 4 পোর্শন যদি একটা খাওয়াকে করি, 4 পোর্শনে একটা অংশ আমরা হয়তো সুগার খেলাম, একটা হয়তো প্রোটিন খেলাম, একটা হয়তো ভেজিটেবল খেলাম, হ্যাঁ, আর একটা হয়তো পানি খেলাম, হ্যাঁ, এভাবে আমরা 4 পোর্শন করে ফেললাম। তো এইভাবে আমরা সুষম খাদ্য খেতে হবে। সব কিছু মানে আমার খাদ্যের মধ্যে যাতে সব কিছু থাকে। 2 নম্বর হচ্ছে তার নিয়মিত শরীরচর্চা, আমাদের এক্সারসাইজ, যেটা আমরা অনেকেই কম করি। প্রতিদিন আমরা বলি যাদের বিভিন্ন রকম বয়স 40-এর বেশি বা বিভিন্ন রকম রোগ আছে, তাদের ক্ষেত্রে সপ্তাহে অ্যাটলিস্ট 150 ঘন্টা হাঁটতে হবে, অর্থাৎ ডেইলি 30 মিনিট 5 দিন মিনিমাম, হ্যাঁ, এটা হাঁটতে হবে। এবং 2 দিনের বেশি টানা 2 দিনের বেশি গ্যাপ দেওয়া যাবে না। আর 3 নম্বর হচ্ছে স্থূলতা, অর্থাৎ আমরা যে অনেকেই স্বাস্থ্যগতভাবে ওবেসিটি আছে, ওবেস, তাদের আমাদের ওবেসিটিটা কমাতে হবে, এটা কিডনি রোগের জন্য দায়ী। আর তারপর হচ্ছে আমাদের সিগারেট বা স্মোকিং, অ্যালকোহল, এগুলিকে রেস্ট্রিক্ট করতে হবে। তারপর হচ্ছে আমাদের যারা আমরা বিভিন্নভাবে ব্যথানাশক ওষুধ দোকান থেকে কিনে কিনে খাই বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাই, সেগুলি বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে আপনার হার্বাল মেডিসিন অনেকে খেয়ে থাকেন, সেগুলি বন্ধ করতে হবে। আর সেগুলি, কারণ আমরা তো হার্বাল মেডিসিনের ইনগ্রেডিয়েন্ট জানি না। যদি এরকম হতো যে আমরা ইনগ্রেডিয়েন্ট জানি, সেটা সাইড ইফেক্ট জানি, তাহলে হয়তো এটা অ্যালাউ করা যেত, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেটা জানি না। তারপর টার্গেট করতে হবে হচ্ছে ডায়াবেটিস রোগীকে, যেহেতু ডায়াবেটিস 1 নম্বর কারণ, তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে, রেগুলার ফলো আপ করতে হবে। ব্লাড উচ্চ রক্তচাপটা নিয়মিত মানে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, রেগুলার ফলো আপ করতে হবে। তারপর হচ্ছে আপনার ওই যে যার সাময়িক কিডনি বিকলের ক্ষেত্রে ডায়রিয়া, ডিসেন্ট্রি, এগুলির ক্ষেত্রে আমাদের পরিমিত পরিমাণে মানে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন খেতে হবে। আর এমনি একটা সুস্থ মানুষেরও ডেইলি 2 থেকে 3 লিটার পানি খাওয়া জরুরি, কারণ আমরা চাই যে একটা মানুষ অ্যাটলিস্ট 1.5 লিটার পেশাব হোক। তাহলে 1.5 লিটার পেশাব করতে গেলে অ্যাটলিস্ট 2 লিটার পানি খেতে হবে, কারণ আমাদের শরীর দিয়ে ঘাম বা নিঃশ্বাসের সাথে আরও 500 এক্সট্রা বের হয়ে যায়, তো 2 লিটার খেতে হবে। সেই জন্য গরমকালে অবশ্যই একটু বেশি খেতে হবে যাতে ঘাম বেশি হয়। তারপর হচ্ছে আপনার যেসব গর্ভকালীন, একটা কথা বললাম আমি, গর্ভকালীন জটিলতা যেটা, সেটা জন্য গর্ভকালীন মায়েদের প্রিন্যাটাল চেক আপ যেটা আমরা বলি, আমরা সাধারণত গাইনির ডাক্তারদের ক্ষেত্রে দিয়ে করতে বলি, আর যেখানে সে ফ্যাসিলিটি নেয় একজন MBBS ডাক্তারই যথেষ্ট, তাকে দিয়ে করতে হবে। অর্থাৎ গর্ভকালীন জটিলতাটা বেশি হওয়ার আগে যাতে বুঝতে পারে সে, এবং তার যাতে মা এবং বাচ্চা দুজনের সেফটির জন্য এটা দরকার। এগুলো সাথে যদি আমি সুন্দর জীবন, আমরা বলি 3D, ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ, এই 3টা আমাদের মেনটেন করতে হবে।
ডিসিপ্লিনটাও মেনটেন করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে। ডায়েটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, যদি কিডনি ডিজিজ হয়ে যায় তাহলে তার জন্য ডায়েট রেস্ট্রিকশন করি আমরা। যেমন কারো যদি পটাশিয়াম বেড়ে যায়, এটা একটা লবণ পটাশিয়াম, সে তাহলে আমাদের ফ্রুটসগুলিকে মানে রেস্ট্রিক্ট করতে হবে। সব ফ্রুটস খাওয়া যাবে না, কিছু কিছু খাওয়া যাবে, কিছু কিছু খাওয়া যাবে না। আবার ফসফেট যদি বেড়ে যায় তাহলে আমাদের ওই ফসফেটযুক্ত খাওয়াগুলি রেস্ট্রিকশন করতে হবে। অর্থাৎ আমাদের এইগুলি কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ করতে হবে। আমি তো বুঝবো না কোনটা বাড়ছে কোনটা কমছে, এগুলি বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা করে দেখবে কোনটা বাড়ছে কোনটা, দেন সে প্রেসক্রাইব করবে। আপনি এই ওষুধ, সে একটা ডায়েট চার্ট দিবে যে আপনার এই ওষুধগুলি, এই খাওয়াগুলি খাবেন, এই খাওয়াগুলি খাবেন না। বা কিছু আছে কমন খাওয়া, এই যে বললাম যে রেড মিট, হ্যাঁ, এগুলি কমনলি আমরা অ্যাভয়েড করতে বলি। বা আমাদের দেশে যে শুটকি, শুটকিতে প্রচুর মেডিসিন ইউজ করা হয়, ডিডিটি ইউজ করা হয়। যেমন আমরা শুটকি, আরেকটা জিনিস হচ্ছে একটা ছোট্ট শুটকি কিন্তু অনেক প্রোটিন। বেসিক্যালি সে একটা মাছ, একটা মাছকে শুকিয়ে কিন্তু ছোট্ট একটা আঙ্গুলের সমান শুটকি হয়ে গেছে, সে কিন্তু একটা বড় মাছ ছিল। তাহলে আমি মনে করতে চাই দুইটা আঙ্গুল, 3 আঙ্গুল সমান 3টা মাছ খেলাম, আসলে বেসিক্যালি 3টা বড় মাছ খেয়ে ফেললাম আমি। তাহলে প্রোটিন অনেক বেশি, অনেক রিচ প্রোটিন ডায়েট এটা, প্লাস এটাতে মেডিসিন থাকে। সেই জন্য আমাদের ওই জিনিসগুলো, শুটকি খাওয়া, চিটাগাঙের মানুষের জন্য শুটকিটা খুব ইম্পর্টেন্ট, এটা বন্ধ করতে হবে। আর খাওয়ার মধ্যে আমরা যেটা বললাম একটা পরিমাণ মতো খাওয়া, আমরা বলি বিভিন্ন 40 গ্রাম 50 গ্রাম এরকম প্রোটিন রেস্ট্রিকশন করে দিই আমরা বলি 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, এভাবে আমরা প্রোটিন খেতে বলি। ওই প্রোটিন রেস্ট্রিক্ট করতে হবে। ফ্রুট অ্যান্ড জুস, যাদের ক্ষেত্রে পটাশিয়াম সমস্যা আছে, তাদের ফসফেট সমস্যা আছে, তাদের এভাবে করতে হবে। অর্থাৎ ডায়েট। তারপর হচ্ছে ডিসিপ্লিন। কি ডিসিপ্লিন আন্ডার আমরা বললাম ওই যে সুষম খাদ্য, তার হাঁটা, সিগারেট না খাওয়া, অ্যালকোহল না খাওয়া, ওই যে নিজে উল্টাপাল্টা ওষুধ দোকান থেকে না খাওয়া, এগুলো তো ডিসিপ্লিনের পার্ট। দেন আসতেছে ড্রাগ। ড্রাগ আপনি কি করবেন? ড্রাগটা ডেফিনেটলি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ড্রাগ আমার মতো, আমি আর একজন রুগীকে দেখছি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় হয় আমার ওই আত্মীয়র কিডনি রোগ আছে, আমি ওইটা খাওয়া শুরু করছি, এটা কিন্তু ঠিক না। ডাক্তার তাকে কোন বিষয়ের জন্য ওই ওষুধটা দিয়েছে সেটা তো আপনি জানেন না, আপনি কেন এটা খাবেন? অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস, স্যার আমার ওই আত্মীয় তো এটা খাচ্ছে, আমি কি এটা খাবো? দুইটা ইন্ডিকেশন তো আলাদা হতে পারে। কিডনি রোগ তো সবগুলি একই কারণে হয় না, বা একই স্টেজেও নাই, বা একই সমস্যাও তার না হতে পারে। এই জন্য ড্রাগ প্রেসক্রিপশনটা 100% বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে করাই দিতে হবে। আর আপনি বলতে পারেন যে যাদের যেখানে বিশেষজ্ঞ নাই, সে গ্রামে, সেখানে একজন অ্যাটলিস্ট এমবিবিএস ডাক্তারকে ঢাকা, তার তো বেসিক নলেজ আছে, সে বেসিক চিকিৎসাটা তো দিতে পারবে। ওই এমবিবিএস অ্যাটলিস্ট জানবে যে তার আপনার এই জিনিসগুলো খাওয়া দরকার নেই, এই ওষুধটা আপনার ক্ষতি করবে, এই ওষুধগুলো আপনি না খেলে ভালো হবে, সে ওইটুকু কিন্তু বলতে পারবে। ফার্দার চিকিৎসার জন্য আপনি পরে শহরে আসেন, বা গ্রামে যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার যে তাকে দেখান। আর সবচেয়ে আমাদের ভয়াবহ হচ্ছে স্টেজ 5, যেটা আমরা বলি লাস্ট স্টেজ বা এন্ড স্টেজ, যেটা আমাদের কাছে অনেক রোগী ওই স্টেজ নিয়ে আসে। তাদের ক্ষেত্রে আমরা আনডান, অর্থাৎ আমরা কিছু করার নাই, কারণ সে তো অলরেডি এন্ড স্টেজে পৌঁছে গেছে। সুতরাং তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট লাগতে পারে। এবং আমরা তাকে আগে থেকে, যদি আগের স্টেজে আসে, আমরা ফিস্টুলা করে ফেলি, অথবা ট্রান্সপ্লান্ট লাগলে ও ট্রান্সপ্লান্টের জন্য প্রিপেয়ার করতে তাকে মেন্টালি বা ইয়াতে প্রিপেয়ার করি। এবং এন্ড স্টেজে এসে আমরা সাধারণত ডায়ালিসিস করতে হয় রোগীদের, এবং সাধারণত এটা সপ্তাহে, উন্নত বিশ্বে সপ্তাহে 3 বার করতে হয়, বা 4 ঘন্টা করে 12 ঘন্টা। আমাদের দেশে আমরা যারা এফোর্ড করতে পারে শুধু তাদেরকে 3 বার করি, আর বেশিরভাগ ক্ষেত্রে 2 বার করি, কারণ আমাদের বেশিরভাগ রোগীরা এফোর্ড করতে পারে না। এবং এটা সেন্টার বেসড, ঘরে মানে একটা সেন্টারে এসে করতে হয়। আমাদের চিটাগাংয়ে অনেকগুলি সেন্টার আছে, চিটাগাং মেডিকেল একমাত্র সরকারি সেন্টার। রিসেন্টলি জেনারেল হাসপাতালে সম্ভবত একটা মেশিন নিয়েছে, বাট আমাদের চিটাগাং মেডিকেলে 51 মেশিন আছে, বাট দিস ইজ নট এনাফ। তবে আমাদের একটা খুশির খবর হচ্ছে 10টা বড় মেডিকেল কলেজে 10টা প্রজেক্ট, 50টা বেডের ডায়ালিসিস সেট আপ হচ্ছে, সেটা হয়তো 1-2 বছরের মধ্যে এটা হয়ে যাবে। এটা হলে হয়তো আমাদের আরও 50টা মেশিন যোগ হবে, তখন আমরা আরও অনেকগুলো রোগীকে সুযোগ দিতে পারবো। কারণ সরকারি লেভেলে একটা ডায়ালিসিসের খরচ হচ্ছে মাত্র 416 টাকা, যেটা প্রাইভেটে অ্যাটলিস্ট 3 থেকে 3,500 টাকা, আর কর্পোরেটগুলিতে 5 থেকে 5,500 টাকা। তাহলে কত কম খরচে করতে পারে। আর কিছু ধরেন চ্যারিটি অর্গানাইজেশন তারাও 2,500 টাকার মতো নেয়, যেমন কিডনি ফাউন্ডেশন বা এরকম আছে যারা 2,500 টাকার মতো নেয়। তো অর্থাৎ সরকারি তো অনেক খরচ কম।
আর একটা ডায়ালিসিস আছে পেটের ডায়ালিসিস বলে আমরা, যেটা রোগী ঘরে বসে করতে পারে, বাট এটা তো খরচ অনেক বেশি, এটা তো ইভেন হিমোডায়ালিসিসের চেয়ে অনেক সময় বেশি হয়। সেই জন্য অনেক সময় আমরা এটাতে আর ফ্লুইডটা একমাত্র পৃথিবীতে একটা কোম্পানি বানায়, তাদের ফ্লুইড আমাদের ইউজ করতে হয়, যার জন্য এটা তো আমাদের দেশে যদি কোনো সময় এই ফ্লুইডটা বানানো যায় তাহলে হয়তো আমরা বিভিন্ন সময়ে সরকারকে বলে আসছি যদি বানানো যায় তাহলে খরচ কমবে, সেটাকে আমরা রোগীকে এনকারেজ করতে পারবো। আর ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্ট যেটা প্রতিস্থাপন বলি, এটা আমাদের দেশে গত 88 সাল থেকে নিয়মিত আকারেই হচ্ছে বিভিন্ন সেন্টারে, আমরা চিটংও করছি 2-3টা, হচ্ছে ঢাকাতে রেগুলার বেসিসে হয় বিভিন্ন সেন্টারে। সিকেডিইউ বা কামরুল স্যারের কথা তো সবাই জানেন, এছাড়া বিএমইউ তদানীন্তন পিজি হাসপাতাল সেটা তো হচ্ছে, এবং কিডনি ফাউন্ডেশন, এরকম ঢাকা অনেক জায়গা হয় এবং রেগুলার বেসিসে হয়, কারণ ঢাকায় আমাদের যে ট্রান্সপ্লান্ট সার্জন সেটা ঢাকায় অ্যাভেলেবল, এই জন্য ওইখানে বেশি হয়। আমরা চিটাঙে যদি ট্রান্সপ্লান্ট সার্জন অ্যাভেলেবল করতে পারি, আমরা চিটাঙেও এই ট্রান্সপ্লান্টটা অ্যাভেলেবল করতে পারবো আশা করছি। ট্রান্সপ্লান্টে তো স্যার একটা সেটআপও পুরো দরকার হয়, শুধু একজন সার্জন তো আসলে এখানে মুখ্য বিষয় না। সেটআপ তৈরি করা খুব কঠিন কাজ না, এটা করতে আমাদের বেশি সময়ও লাগবে না। ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এটা বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমার মেশিন থাকলো, ম্যান নাই, তাহলে তো হবে না। আমি সেটআপ করাটা খুব বেশি সময় লাগবে না, ইট টেকস অনলি 15 days। হ্যাঁ, বাট সেই বিশেষজ্ঞ ওই যে ট্রান্সপ্লান্ট সার্জন যেটা আমরা বলি, তাদের তো লাগবে আমাদের সার্জন। ট্রান্সপ্লান্ট করার আগ মুহূর্ত থেকে আবার ট্রান্সপ্লান্ট করার পর মুহূর্ত থেকে আবার লাইফ লং আমাদের মেইনলি কাজ হচ্ছে নেফ্রোলজিস্টের, বাট ট্রান্সপ্লান্টের দিন 100% কাজটা হচ্ছে সার্জনের। জি স্যার, হ্যাঁ বুঝতে আর পারছি। আগে পরে সব কাজই অলমোস্ট বেশিরভাগ কাজই 90% বা 99% কাজ, 95% কাজ নেফ্রোলজিস্টের, আর 5% কাজ ইউরোলজিস্টের। স্যার, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ আরেকটি প্রশ্ন করব, সেটি হলো আপনি স্যার বংশগত কিছু কিডনির অসুখের কথা আমাদেরকে প্রথম থেকে বলে এসেছিলেন। এখন স্যার আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আমরা কি বংশগত কোনো অসুখ ছড়িয়ে দিচ্ছে কিনা? ধন্যবাদ, এটা একটা সুন্দর কোশ্চেন। যেমন আমি যদি বাচ্চা দিয়ে শুরু করি, অ্যালপোর্ট সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, যেটা বাচ্চাদের হয়, সাধারণত যে ফ্যামিলিতে থাকে তাদের আরও অন্যান্য বাচ্চাদের হতে পারে। এটা বিভিন্ন ধরনের ইনহেরিটেন্স, আমরা এই জটিল বিষয়ে যাচ্ছি না, কিন্তু সাধারণত এক বাচ্চার হয়ে গেল তখন তার ওই মা বাবারই চিন্তা করা উচিত আমার পরবর্তী বাচ্চার এটা আছে কিনা। এই লোকের একটা ইউনিক কিছু জিনিস আছে, তারা কিডনি পরীক্ষা করলে দেখবে তার হয়তো অবভিয়াসলি তার প্রস্রাবটা লাল হচ্ছে না, কিন্তু ইউরিনারি করলে দেখবে তার প্রস্রাবে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা টের পাওয়া যায়, অথবা প্রোটিনের টের পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে সাধারণত ওই বাচ্চাগুলির চোখে এবং নাকে কানে সমস্যা থাকে। তো ওই বাচ্চারা যে কানে কম শুনে, অথবা চোখের যদি কোনো ডিস্টার্ব থাকে, চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে তখন আমাদের চিন্তা করতে হবে পরবর্তী বাচ্চাটার এই রোগটা আছে কিনা, তাহলে আর্লি ডিটেকশন হয়ে গেল। অথবা আমি বাচ্চা নেওয়ার সময় এটা চিন্তা ভাবনা করে নিলাম। হ্যাঁ, আমাদের দেশে আমি একটু পরে আসতেছি ওই কথাগুলো, যে আরেকটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে আমরা বলি কমন, যেটা আমি 2টা কমন ডিজিজের কথাই বলছি, যেগুলো আনকমন এগুলো আমি বলছি না। বয়স্কদের ক্ষেত্রে যেটা বয়স্ক মানে যারা কমন, তাদের মধ্যে এডিপিকেডি, অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা সাধারণত 18 বছরের পরেই প্রকাশ পায়, 30-এর বেশি 40-এর বেশি এগুলি মানে সিমটম বা উপসর্গ তৈরি করে। এবং ওই রোগগুলো সাধারণত তাদের কিডনিতে কতগুলোই সিস্ট অথবা পানির থলি বলে আমরা, সিস্ট তৈরি করে, ফস্কাও বলে অনেকে, হ্যাঁ তৈরি করে। তো ওই রকম যদি সাধারণত এটা অটোজোমাল ডোমিনেন্ট আমরা বলি, যেই মা বাবার আছে, মা বাবার যে কোনো একজনের রোগটা আছে, সে কিন্তু তার 50% বাচ্চাকে কিন্তু এই রোগটা দিবে। তার যদি 4টা বাচ্চা থাকে, 2 জনের হওয়ার সম্ভাবনা বেশি, 50%। যেহেতু ডমিনেন্ট আমরা বলি, 50% বাচ্চার এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং তার যদি 4টা বাচ্চা থাকে, 2টা হওয়ার সম্ভাবনা থাকবে, এটা মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যে কারণে 18 বছর ক্রস করলেই প্রত্যেকটা বাচ্চার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে। এইভাবে আমরা আর্লি বুঝতে পারবো। হলে কি হবে, আমরা সেভাবে ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে এটা যাতে দ্রুত মানে প্রোগ্রেস না করে, সেটার জন্য আমরা ডাক্তারের পরামর্শে চলবো, এটাই আমাদের উপকার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা জানলাম কিডনি রোগের বিভিন্ন রকম সমস্যা ও এর প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থা সম্বন্ধে। আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে। আজ এখানেই থাকি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।